সীমা, রেখা এবং জয়া 3 যা ছিল। তারা 3 জনেই যেমন সুন্দর রান্না করতে পারত তেমনই সুন্দর খেতেও পারত। তাদের খাওয়ার ধরন দেখলে যে কোনো সুস্থ মানুষের বুক কেঁপে ওঠে। তারা 3 জনেই একেবারে পাল্লা দিয়ে খাবার খায়। সকালের খাবার সীমা বেশি খেলে রেখা দুপুরের খাবার বেশি খায়, আর জয়া রাত্রের খাবার। প্রত্যেকদিন তাদের বাড়িতে এই একই জিনিস চলতে থাকে। তাদের 3 জায়ের মধ্যে অন্য কোনো কারণে কোনো রকমের রেষারেষি না থাকলেও এই খাবার নিয়ে রেষারেষি করেই তাদের 3 জনের দিন কেটে যায়। আজকে সকালবেলা কি রান্না হবে রে? অনেকদিন ধরে লুচি আর সাদা আলুর তরকারি খেতে ইচ্ছা করছে। আজকে সকালে ওটা করলে কেমন হয়? আমি তরকারি আর লুচিটা না হয় বানিয়ে দেব। তা তো বানাবেই, কারণ সবচেয়ে বেশি তো তুমিই খাবে। আর এতগুলো লোকের লুচি বানাতে কত ময়দা মাখতে হবে বলো তো? তারপরে অতগুলো লুচি বেলতেও তো হবে। তুই খাটতে পারবি না বলে আমি আমার পছন্দের খাবার খেতে পারবো না? বেশি খাটনি তো আমারই হবে। আমি লুচিও ভাজবো, তরকারিও বানাবো, আর তুই শুধু ময়দা মেখে লেচি বানাতে পারবি না? ঘুম থেকে উঠেই খাবার নিয়ে এরকম রেষারেষি করো না তো। ময়দাটা না হয় আমি মেখে দেবো, আর লেচিও আমি কেটে দেবো। মেজদি ভাই লুচিগুলো বেলে দেবে, আর বর্দি ভাই সেগুলো ভেজে নেবে। সবাই মিলে কাজ করলে তবেই না মজা। তোর কথা শুনে মনে হচ্ছে তোরও সকালবেলা লুচি খেতে ইচ্ছা হয়েছে। তবে একটা জিনিস মনে রাখিস, সকালের খাবার কিন্তু আমি বেশিটা খাবো। সবাই যদি 10টা লুচি খায়, আমি 30টা খাবো। সকালবেলার খাবারে কিন্তু আমাকে টেক্কা দিতে আসবি না তোরা। আমার লুচি খেতে ইচ্ছা করেছে ঠিকই, কিন্তু এই সকালবেলার ব্রেকফাস্টে 20-25টা লুচি খাওয়ার ইচ্ছা আমার হয়নি। তাই তুমি নিশ্চিন্তে থাকতে পারো। নিজেদের মধ্যে আলোচনা করতে করতেই তারা সকালবেলার খাবার বানাতে বসে পড়ে। কিছুক্ষণের মধ্যে তাদের রান্নাও সম্পূর্ণ হয়ে যায়। এক এক করে তারা সবাইকে খাবার পরিবেশন করে দিতে থাকে। তাদের পরিবারের বাকি সদস্যরা কেউ 5টার বেশি লুচি খেতেই পারে না। এদিকে 3 বউ নিজেদের জন্য 10টা-15টা করে লুচি বানিয়ে রাখে। তারা বাড়ির বাকি কারোর সঙ্গে খেতে বসে না দেখে সবাই খুবই অবাক হয়। সীমার স্বামী রাকেশ সবাইকে অনেকবার তাদের সঙ্গে খেতে বসতে বললেও কেউ তার কথা শোনে না। ও এমন কিছু নয়, আসলে তোমাদের সবার জন্য লুচি বানিয়ে আমাদের জন্য তো লুচি এখনো বানানোই হয়নি। তোমাদের খাওয়া হয়ে গেলে তবে আমরা 3 জনে নিজেদের জন্য লুচি বানাবো। তাই বলো? আমি তো ভাবলাম বেশি খাবে বলে হয়তো লজ্জায় আমাদের সামনে খেতে বসতে পারছো না। না না দাদা, এমন কিছু নয়। আপনারা 5টা-6টা খেলে আমরা ওই 10টা-12টা খাবো। এইটুকুর জন্য আর কি লজ্জা পেতে হয়? আপনারা খেয়ে নিন, আমরা একটু পরেই খেতে বসবো। তোমরা না হয় 10টা খাবে, কিন্তু আমার স্ত্রী যে সকালের খাবার বেশি খাই সে কটা লুচি খাবে শুনি? তাকে তো 10টার বেশি খেতেই হবে, কি তাই তো সীমা? সীমা রাকেশের কথার কোনো উত্তর না দিয়েই রান্নাঘরে চলে যায়। এই ঘটনা তাদের বাড়িতে নতুন কিছু নয়। শুধু তাদের বাড়িতে কেন, কোনো নিমন্ত্রণ বাড়িতে গেলেও তারা এমনটাই করে। তাদের খাওয়া দেখে নিমন্ত্রিত লোকজনও রীতিমতো ঘাবড়ে যায়। এই কারণে অনেকে তাদের অনেক রকম ভাবে অপমানও করে। তাই তারা কোনো রকমের অনুষ্ঠানে যাওয়া একেবারেই পছন্দ করে না। তবে একদিন তাদের এক অত্যন্ত কাছের আত্মীয় সুধা দেবীর ছেলের বিয়ের অনুষ্ঠানে তাদের সবাইকে নিমন্ত্রণ করা হয়। সেখানে গিয়ে তারা 3 জনে একসঙ্গে খেতে বসে। তোমাদের এখানে যা যা রান্না হয়েছে সব গামলাই করে করে এনে আমাদের টেবিলে রেখে যাও। বারবার ডেকে ডেকে খাবার চাইতে কিন্তু আমাদের একদম ভালো লাগে না। কিন্তু এইভাবে খাবার দেওয়া তো আমাদের ক্যাটারিং সার্ভিসের নিয়ম নেই। আপনারা যতবার ডাকবেন আমি ততবার আসতে রাজি আছি, কিন্তু এইভাবে খাবার রাখতে পারবো না। আমরা ছেলের বাড়ির লোক, আমরাই তোমাদের টাকা দিয়ে কাজ দিলাম, আর তোমরা আমাদেরই এভাবে ছোট করছো। যেটা বলা হয়েছে সেটা করো। এক কথা বারবার বলতে কিন্তু আমাদের ভালো লাগে না। কিন্তু ম্যাডাম, এমনটা তো হয় না। আপনাদের দেখলে বাকি অতিথিরাও যদি আবদার করে থাকে তাহলে কি হবে বলুন তো? আপনারা একটু বোঝার চেষ্টা করুন। আমি কিছুতেই এটা করতে পারবো না। এই বলে রাজু সাথে সাথে সেখান থেকে চলে যায়। ভাবলাম এখানে এসে শান্তি করে পেট ভরে খেতে পারবো, কারণ সুধা কাকিমা আমাদের খুব কাছের লোক। আর এখানেও এমন হলো, এবার 1 পিস বেশি মাংস নেওয়ার জন্য এদের আমাদের টেবিলের দিকে আগমনের জন্য অপেক্ষা করতে হবে। ধুর ধুর, 1 পিস কেন নিবি? ওরা যখনই আসবে একেবারে 10-12 পিস নিয়ে নিবি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বেঁকাতেই হবে। সীমার কথাতে তারা সবাই রাজি হয়ে যায়। ক্যাটারিং এর ছেলেগুলো এরপর খাবার দিতে আসলে তারা একেবারে 10 পিস মাছ, 12 পিস চিকেন, আরো 8-10টি মটন নিতেই থাকে। এরকম একবার হওয়ার পর ক্যাটারারের লোকজন অন্য টেবিলে গেলেও তারা কিছুতেই আর সীমাদের টেবিলের সামনে যায় না। সীমা তাদেরকে বারবার করে ডাকলেও তারা না শোনার ভান করে থাকে। 3 বউ বাধ্য হয়ে তাদের কাছে যা আছে সেই খাবার খেয়ে উঠে পড়ে।
কিছুক্ষণ পরে তারা নিজেদের বাড়িতে ফিরে আসে। আজ বিয়ে বাড়ির খাবার খেয়ে একদম মন ভরেনি। সুধা কাকিমা ছেলের বিয়েতে গিয়ে যে এমন হবে আমি ভাবতেও পারিনি। কেন, কি হয়েছে? খেতে পারিনি কেন? শরীর খারাপ হচ্ছিল নাকি? না না, ওই ক্যাটারিং এ ছেলেগুলো একবার খাবার দিয়ে তারপর তো আর এলোই না। কতবার ডাকলাম জানো, পাত্তাও দিল না। মনে হচ্ছিল ফেরার আগে ওদের নামে নালিশ করে যায়, কিন্তু ছোট ছোট ছেলেদের চাকরি খেয়ে আমার কি লাভ হতো বলো তো, তাই আর কিছু বলিনি। আমি তো খেতে বসে কতবার ডাকলাম, কই আমার সাথে তো এরকম হয়নি। তোমরা একবারই নিশ্চয়ই অনেকটা করে খাবার নিয়েছিলে। কত কত নিয়েছিলে একবার শুনি? কোথায় আর বেশি খেতে পারলাম, 20 পিস মতো মটন, চিকেন 25টা, আর ওই মাছটা ধরো 10-12 পিস মতো। এর বেশি তো কিছুই খাইনি আমি। রাকেশ সীমার কথা শুনে হা করে তার দিকে তাকিয়ে থাকে। সে কি বলবে বুঝে উঠতে পারে না। এ বাবা, তোমরা সবাই এত কম খেয়ে বাড়ি ফিরে এলে? আহারে, এখন আবার খিদে পেয়েছে নিশ্চয়ই। কি খাবে বলো, আমি এক্ষুনি এনে দিচ্ছি। রাকেশের কথা শুনেই হঠাৎ দরজার পিছন থেকে রেখা এবং জয়া বেরিয়ে আসে। আমার জন্য 1 কেজি মিষ্টি দই আর 10টা সন্দেশ নিয়ে আসবে দাদা, প্লিজ। আমি বেশি কিছু চাই না, আমাকে শুধু ওই 20-30টা মতো রসগোল্লা এনে দিলেই হবে। গরম গরম রসগোল্লা, এই সময় আবার নলেন গুড়ের রসগোল্লা পাওয়া যাচ্ছে, ওটা ভেবেই তো আমি নিজের লোভ সামলাতে পারছি না। রাকেশ তাদের কথার উত্তরে কি বলবে বুঝে উঠতে পারে না। তবে সে এইটুকু বুঝতে পারে যে এবার তাকে এই খাবারগুলো এনে দিতেই হবে। এই 3 পেটুক বউয়ের হাত থেকে তার আর রেহাই পাওয়া সম্ভব নয়। এভাবেই দিন কাটতে থাকে। তাদের 3 জনের খাওয়া দাওয়া কমার বদলে যেন বাড়তেই থাকে। প্রত্যেকদিন তারা এত এত পরিমাণে খাবার খায় যে আগে তাদের যেই রেশনে প্রায় 2 মাস চলে যেত, এখন সেই রেশনে 10 দিনও কাটে না। এমনকি পাড়ার লোকজনও 3 বউকে নিয়ে খুবই হাসাহাসি করে, কিন্তু এতে তাদের কারোরই কিছু এসে যায় না। জানো দিদি ভাই, আমাদের বাড়ি থেকে 10 মিনিট দূরে একটা নতুন খাবারের দোকান খুলেছে। ওখানেই 1 সপ্তাহে বুফে সিস্টেমে খাবার খাওয়ানো হচ্ছে। অর্থাৎ তুমি 500 টাকা দিয়ে এন্ট্রি করে রেস্টুরেন্টে ঢুকলে রেস্টুরেন্টে থাকা সমস্ত খাবার যত খুশি খেতে পারবে, তাও আবার 1 ঘন্টা ধরে। চল তাহলে আজকে যাই, অনেকদিন হয়ে গেল রেস্টুরেন্টের খাবার খাই না। এক একটা খাবারের যা দাম, আর যে অল্প পরিমাণে দেয় তাতে তো মন পেট কিছুই ভরে না, অথচ পকেটটা ঠিক খালি হয়ে যায়। তাহলে আমি যাই, আরো বেশ কিছুক্ষণ একটু এক্সারসাইজ করে নিই, তাহলে আরো খিদে পেয়ে যাবে, আর আমরা ওই রেস্টুরেন্টে গিয়ে প্রাণ মন ভরে খেতে পারবো। তবে জানো, আমার যেই বান্ধবী আমাকে ওই রেস্টুরেন্টের খবর দিল, সে আরো একটা এমন কথা বলল যেটা আমার বেশ অদ্ভুত লেগেছে। কি কথা, আমাদেরও বল। ওই রেস্টুরেন্টের কর্মচারীরা ইচ্ছা করে গ্রাহকদের বেশি করে খাবার পরিবেশন করে, যাতে গ্রাহকদের প্লেটে থাকা খাবার শেষ করতেই তাদের 1 ঘন্টার বেশি সময় লেগে যায়। আর 1 ঘন্টার বেশি লাগলেই পরবর্তী 1 ঘন্টার জন্য আবার 500 টাকা দিতে হয়। এভাবে ওরা অনেককেই ঠকিয়েছে। আচ্ছা তাহলে এই ব্যাপার, এবার তাহলে সত্যি সত্যি একটু ভালো করে কসরত করতে হবে, যাতে এই রেস্টুরেন্টে গিয়ে 5 ঘন্টার খাবার 1 ঘন্টায় খেতে পারি। সে তো খাবই, এত বড় সুযোগ কি হাতছাড়া করা যায়? কত খাবার একসঙ্গে খেতে পারবো ভেবেই তো আমার জিভে জল চলে আসছে। এভাবেই তারা রেস্টুরেন্টে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে। কিছুক্ষণের মধ্যে তারা নিজেদের সমস্ত কাজ সেরে নতুন রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে তারা প্রত্যেকে 500-500 টাকা দিয়ে এন্ট্রি করে। 3 জনকে একসঙ্গে ঢুকতে দেখে রেস্টুরেন্টের মালিক তো খুবই খুশি হয়। দিনের শুরুটা বেশ ভালোই হলো বলতে হয়। 3 জন মহিলা এসেছে, দেখে তো মনে হচ্ছে এরা অতি সাধারণ, বেশি খেতেও পারবে না হয়তো। 3 জনের টাকা দিয়ে 1 জনের খাবার খেতে পারবে কিনা সন্দেহ আছে। এরকম চলতে থাকলে আমার ব্যবসা তো 2 দিনেই দাঁড়িয়ে যাবে। তা যা বলেছেন, আমরা মেয়েরা অত বেশি খেতে পারি না। কেউ কেউ পারে, তবে বেশিরভাগই পারে না। আর এদের চেহারা দেখে মনে হচ্ছে এরা আমাদের রেস্টুরেন্টে 2-3টা আইটেমও ঠিক করে খেতে পারবে না। এবার তুমি যাও, ওনাদের সাহায্য করো, আর দেখবে ওদের খাবার খেতে খেতে যেন 1 ঘন্টার বেশি লেগে যায়, তাহলে পরের 1 ঘন্টার জন্য আবার 500 টাকা করে নিতে পারবো। অমল বাবুর কথা শুনে রেশমি হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। তারা এখনো জানে না তাদের মুখের এই হাসি কয়েক মুহূর্তের মধ্যেই একেবারে উদাও হতে চলেছে। রেশমি 3 বউকে সাহায্য করতে গেলে তারা রেশমির থেকে কোনো সাহায্যই নেয় না। তারা প্লেটে একটার পর একটা খাবার নিজেরাই তুলতে থাকে। রেশমি এবং অমলবাবু দুজনেই এটা দেখে খুবই খুশি হয়। সীমা, রেখা আর জয়া প্লেটে যা যা খাবার তুলেছে তা শেষ করতে তাদের কম করে 1.5 ঘন্টা সময় তো লাগবেই। 3 জন কাস্টমারের থেকে 3000 টাকা রোজগার করতে পারবে ভেবে অমলবাবু খুবই খুশি ছিল। কিন্তু 10 মিনিটের মধ্যে সে দেখে সীমা, রেখা আর জয়ের প্লেট একেবারে খালি,
আর তারা আবার নতুন করে খাবার নিচ্ছে। ম্যাডাম, আপনাদের সব খাওয়া হয়ে গেল? আপনারা কিছু নষ্ট করেননি তো? কারণ এখানে আমরা গ্রাহকদের প্রাণ ভরে খেতে দিই, যাতে কোনো খাবার নষ্ট না হয়, তাই জিজ্ঞাসা করছি। আমরা খাবার নষ্ট করব? এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আমরা আগের প্লেটের সব খাবার শেষ করে ফেলেছি, তাই তো আবার নতুন করে খাবার নিচ্ছি। এই কথা শুনে রেশমির মুখ একেবারে কাচুমাচু হয়ে যায়। তিন বউ আবার খাবার নিয়ে নিজেদের প্লেট ভরিয়ে ফেলে, আর সেটাও প্রায় 10 মিনিটের মধ্যে তারা শেষ করে ফেলে। তারা তিনজনের রেস্টুরেন্টে প্রায় অর্ধেক খাবার শেষ করে দিয়েছে দেখে ম্যানেজার অমরবাবু তাদের সঙ্গে কথা বলতে বাধ্য হয়। এটা কিন্তু আমাদের রুলস নয় ম্যাডাম। আপনারা আমাদের রেস্টুরেন্টের নিয়ম ভাঙলে আপনাদেরকে বেশি টাকা দিতে হবে, এটা জানেন তো? কি নিয়ম ভেঙেছি শুনি? এখনো তো 1 ঘন্টা হয়নি, এখনো প্রায় 20 মিনিট বাকি। 500 টাকা দিয়ে 1 ঘন্টা খেতে পারবো, এটাই তো আপনার রেস্টুরেন্টের নিয়ম। আমরা তো এই নিয়মটা ভাঙিনি। কিন্তু কোথাও তো এটা লেখা নেই যে আপনি যতবার ইচ্ছা নিজের প্লেট এখানে থাকা সমস্ত খাবার দিয়ে ভরতে পারবেন, আর এইভাবে আমাদের রেস্টুরেন্টে সব খাবার শেষ করে দিতে পারবেন। আচ্ছা, আর আপনারা যে চালাকি করে লোকজনকে খাবার দিতে দেরি করেন, যাতে তাদের 1 ঘন্টা পেরিয়ে গেলে আপনারা আবার পরের 1 ঘন্টার জন্য 500 টাকা নিতে পারেন, সেটা আপনাদের নিয়মের মধ্যেই পড়ে, তাই তো? আপনারা চালাকি করলে সেটা ব্যবসা, আর আমরা চালাকি করলে সেটা নিয়ম ভাঙা। নতুন রেস্টুরেন্ট খুলে এভাবে লোক ঠকাতে শুরু করে দিয়েছেন। এরকম করলে কেউ আসবে না আপনাদের রেস্টুরেন্টে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে ম্যাডাম, আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। আপনারা প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি কথা দিচ্ছি এরকম আর কখনো করবো না। তবে আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আর আপনারা খাবেন না প্লিজ। এই বুফের জন্য তৈরি করা খাবার আমাদের কাছে এইটুকুই আছে, সব শেষ হয়ে গেলে পরের গ্রাহকরা এসে ফিরে যাবে। আমাদের পেট তো এখনো ভরেনি, আর এখনো তো 1 ঘন্টাও হয়নি। 1 ঘন্টা হয়ে যেতে দিন, আমরা চলে যাব। এই শুনে অমলবাবুর আর কিছু বলার থাকে না। সে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 পেটুক বউয়ের খাওয়া দেখতে থাকে, আর তারা তিনজনে মন প্রাণ ভরে আনন্দ করে খাবার খেতে থাকে। পারুল এবং তার স্বামী একটি গ্রামে থাকতো। তাদের একটি বিরিয়ানির দোকান ছিল। সেই দোকানে পারুল বিরিয়ানি বানাতো, আর সঞ্জয় টাকা পয়সার খেয়াল রাখতো। এভাবেই তাদের দিন বেশ ভালোই কাটছিল। হঠাৎ করে জিনিসপত্রের দাম মাত্রা ছাড়তেই পারুল ও সঞ্জয় দুজনেই সমস্যায় পড়ে। তারা বুঝে উঠতে পারে না কিভাবে তারা তাদের বিরিয়ানির দোকান থেকে আবার আগের মতো ইনকাম করতে পারবে। আমি ভাবছি বিরিয়ানির দাম আগের থেকে 10-20 টাকা আরো বাড়িয়ে দেবো, যদি একটু উপকার হয়। তাছাড়া তো আমি আর কোনো রকমের উপায় দেখতেই পাচ্ছি না। এখন আমাদের প্রত্যেক বিরিয়ানির প্যাকেটের দাম 90 টাকা, এরপর 110 টাকা করে দেবো। মানে এখন প্রত্যেক বিরিয়ানির প্যাকেটে 15 টাকা করে লাভ হচ্ছে, পরে 35 টাকা করে লাভ হবে। সারাদিনে যদি 100 প্যাকেট বিরিয়ানি বিক্রি হয়, তাহলে 3500 টাকা একদিনে ইনকাম করতে পারবো। তাই করব। 110 টাকা করে বিরিয়ানির প্যাকেট বিক্রি করলে মাসে 1 লক্ষ টাকার কাছাকাছি ইনকাম করতে পারবো। তুমি সবসময় এত বেশি লোভ করো বলেই মনের মতো ফল না পেলে তোমার দুঃখ হয়। প্রত্যেকদিন যদি আমরা 100 প্যাকেট বিরিয়ানি বিক্রি না করতে পারি, তখন শুরুতে এত লোভ করো না, দামটা বাড়িয়ে দেখি কেমন ইনকাম হচ্ছে, তারপর সব ভাববে। এইভাবেই পারুল আর সঞ্জয় তাদের বিরিয়ানির দোকান নিয়ে নানান রকম আলোচনা করতে থাকে। 2-1 দিনের মধ্যে তারা তাদের বিরিয়ানির প্যাকেটের দামও বাড়িয়ে দেয়। আরো বেশ কয়েকদিন কাটে। জিনিসপত্রের দাম কমার বদলে আরো যেন বাড়তেই থাকে, আর তার সাথে সাথে বাড়তে থাকে পারুলের বেশি রোজগারের লোভ। জিনিসপত্রের দাম বাড়ার সাথে সাথে পারুল তাদের দোকানের বিরিয়ানির প্যাকেটের দাম একেবারে 110 থেকে 150 টাকা করে দেয়। একেবারে 40 টাকা বাড়িয়ে দিলে? এরকম ভাবে লোভ করলে কেউ আমাদের দোকানের বিরিয়ানি কিনতে আসবে? আমাদের দোকানের গ্রাহক কতটা কমে গেছে তো তুমি দেখতেই পাচ্ছ, তারপরেও আরো 40 টাকা কিভাবে বাড়ালে? আমাদের দোকানে তো আর গরু ছাগলরা বিরিয়ানি কিনতে আসে না। যারা আসে তারা সবাই জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া নিয়ে অবগত। তারা প্রত্যেকেই জানে আমাদের কতটা করে খরচা হতে পারে, তাই দাম বাড়ালেও ওরা ঠিক আসবে। কারণ পারুলের মতো ভালো বিরিয়ানি এই পাড়াতে আর কেউ বানাতে পারে না। তুমি 10 টাকা বাড়াতে কিংবা 15 টাকা বাড়াতে, তুমি কিন্তু বড্ড বেশি লোভ করে ফেললে পারুল। তোমার কাজ হচ্ছে দোকানের টাকা পয়সার হিসাব রাখা, সেটুকু করো তাহলেই হবে। পারুলের কথায় সঞ্জয় অপমানিত বোধ করে, তাই সে আর কোন রকমের কথা বাড়ায় না। কিন্তু সঞ্জয়ের বারণ করা সত্ত্বেও পারুল তাদের বিরিয়ানির প্যাকেটের দাম বাড়িয়ে দেয়। এর ফলে তাদের দোকানের গ্রাহক প্রায় অনেক কমে আসে। এমনই একদিন তাদের দোকানের সামনে দিয়ে তাদের দোকানের একটা অনেক পুরানো গ্রাহককে যেতে দেখে পারুল তাকে থামায়। পারুল তাকে জিজ্ঞাসা করে সে কেন আর তাদের দোকান থেকে বিরিয়ানি কিনতে আসে না। এখন আমি পাশের পাড়া থেকে নিয়ে আসি, ওখানে 1 প্লেট 70 টাকায় বিক্রি হয়, 4 প্লেট বিরিয়ানি 280 টাকায় হয়ে যায়। আর তোমাদের দোকানে 2 প্লেট কিনতে গেলে তো 300 টাকা লাগে, তাই আর এদিকে আসি না।
70 টাকায় চিকেন বিরিয়ানি? আদৌ ওটা চিকেন থাকে তো? জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে তাতে 70 টাকায় চিকেন বিরিয়ানি দেওয়া কারোর পক্ষেই সম্ভব না। দেখুন আবার কিসের না কিসের মাংস খাইয়ে দিচ্ছে আপনাদের। ও কিভাবে এত কম দামে দেয় আমি জানি না, তবে মাংসটা যে মুরগির থাকে সেটা খুব ভালো মতোই বুঝতে পারি। আমাদের পাড়াতে প্রায় সব লোকই এখন ওর কাছ থেকে বিরিয়ানি কেনে। ও যদি খারাপ মাংস দিত তাহলে কেউ না কেউ তো অন্তত বুঝতে পারতোই। যাক, আমি চলে গো বৌমা, কাজ সেরে বিরিয়ানি কিনে বাড়ি ফিরবো। মোহন বাবুর মুখে এমন কথা শুনে পারুলের মাথায় জেদ চেপে ওঠে। এবার সে ভাবতে থাকে কিভাবে সে অল্প দামে ভালো বিরিয়ানি বিক্রি করে আবার আগের মতোই নাম অর্জন করতে পারবে এবং সেই সাথে আগের মতো প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারবে। পারুলের মাথায় তার লোভ এমন ভাবে চেপে বসে যে সে অন্য কিছু ভাবতেই পারে না। কিভাবে অল্প দামে বিরিয়ানি বিক্রি করে বেশি টাকা ইনকাম করবে এমন ভাবতে ভাবতে পারুল রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎই তখন তার চোখ পড়ে রাস্তার এক কোণে। সেখানে কোনো একটা মরা জন্তু রাস্তার এক কোণে পড়েছিল আর চিল কাক শকুনে সেই পশুর চামড়া টুকরে টুকরে খাচ্ছিল। কোনো কিছু না ভেবে সেই পাখিগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর সেই পশুটাকে ব্যাগের মধ্যে ভরে নিয়ে বাড়িতে চলে আসে। ছি পারুল, তুমি এটা কি করেছো? কি জন্তু এটা? দেখে তো একটা বিশাল বড় ইঁদুর মনে হচ্ছে। কোথায় পেলে তুমি এটাকে? আর এটা মরে গেছে যখন তারপরেও এটাকে বাড়িতে নিয়ে এসেছো কেন? তোমার কাজকর্ম তো মাঝে মধ্যে আমার মাথার উপর দিয়ে যায়। যাও, এক্ষুনি ফেলে দিয়েছো, যাও বলছি। কেন ফেলবো কেন? এটাকে ফেলার জন্য তো আমি আনিনি, একটা এক্সপেরিমেন্ট করব, সেই জন্যই এই জিনিসটা আমার দরকার। তুমি এসব ব্যাপারে মাথা ঘামিও না তো। বাড়িতে তুমি মরা জীবজন্তু নিয়ে চলে এসেছো, আবার বলছো তাদের নিয়ে এক্সপেরিমেন্ট করবে? তুমি কি বিরিয়ানিওয়ালের জীবিকা বিসর্জন দিয়ে বিজ্ঞানী হয়ে গেলে নাকি? এই জিনিসটা আমার চোখের সামনে দেখেই আমার ঘেন্না লাগছে। তুমি প্লিজ এটাকে ফেলে দাও। পারুল কোনো কথা শোনে না। সে ওই মরা জন্তুটাকে নিয়ে রান্নাঘরে চলে যায় এবং সেটাকে ভালোভাবে পরিষ্কার করে সেটা চামড়া ছাড়িয়ে সেটার মাংস বের করে। সেই মাংসে ভালো করে মশলা মাখিয়ে পারুল বিরিয়ানি তৈরি করে। এমন ঘটনা দেখে সঞ্জয়ের প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় হয়। এসব কি করছো পারুল? এই মাংসটা দিয়ে তুমি বিরিয়ানি বানালে কেন? তুমি এটা কাকে খাওয়াবে? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আমার খুব শরীর খারাপ করছে সব দেখে। তুমি আমাকে একটু পরিষ্কার করে বলবে তুমি কি চাইছো? তুমি আজকাল ভীষণ বিরক্ত করো জানো তো। এই মাংসগুলো দেখো, পুরো মটনের মতো দেখতে লাগছে না? কত চর্বি দেখো। আর এই মাংসটা কিনতে আমার 1 টাকাও লাগেনি। ফ্রির মাংস দিয়ে 3 প্লেট বিরিয়ানির ব্যবস্থা হয়ে গেছে। এখন যদি আমি প্রত্যেক প্লেট বিরিয়ানি 100 টাকাতেও বিক্রি করি, আমার 50 টাকা করে লাভ থাকবে। ভাগাড় থেকে মাংস তুলে এনে এই মাংস দিয়ে তুমি বিরিয়ানি করবে? তুমি ভুলে যাও না, ব্যবসাটা কিন্তু তোমার একার নয়। তোমার যা মন চাই তুমি তাই করতে পারো না। ব্যবসাটা আমাদের দুজনের হলেও লাভের কথা শুধু আমি একাই ভাবি, এর ভবিষ্যতের কথা শুধু আমিই ভাবি। তুমি ভাবো আজকে কোনো রকমে আমাদের দুজনের সংসার চলে যাচ্ছে, ভবিষ্যতেও চলে যাবে। ভবিষ্যতে যখন আমাদের ছেলে মেয়ে হবে তখন তাদের জন্য তো আমাদেরকে বেশি রোজগার করতেই হবে, তাই না? যেই ছেলে মেয়ে এখনো পৃথিবীতেই এলো না তাদের কথা চিন্তা করে তুমি আমাদের গ্রাহকদের এইভাবে ঠকাবে? কত কত লোক আমাদের দোকান থেকে বিরিয়ানি নিয়ে যায় শুধুমাত্র 2-1 দিনের রান্না করার খাটুনি কমাবে বলে। ওই সমস্ত মানুষগুলোকে এইভাবে ঠকাতে তোমার লজ্জা করবে না? এতে লোক ঠকানোর কি হলো? আদিবাসীরা তো খায় এসব ইঁদুর টিদুর, ওরাও তো মানুষ। ওরা খেতে পারলে অন্যরা খেতে পারবে না কেন? সারা পৃথিবীর লোক কত কত পশু পাখি খাচ্ছে, সবাই কি মরে যাচ্ছে? তুমি চুপচাপ নিজের টাকা পয়সা সামলানোর কাজটা করো, তাহলেই হবে। সঞ্জয় অনেকবার বোঝালেও পারুল সঞ্জয়ের কোনো কথার উত্তর দেয় না। সেই ইঁদুরের মাংস দিয়ে তৈরি করা বিরিয়ানি পারুল বিক্রি করতে নিয়ে চলে যায়। সেই আবার আগের মতো কম দামে বিরিয়ানি দেখে বিরিয়ানির দোকানে আবার আগের মতোই গ্রাহক আসে। প্রথম দিনই ওরকম রাস্তা থেকে তুলে আনা মাংসের বিরিয়ানি বিক্রি করে এত টাকা রোজগার করে পারুলের মাথায় লোভ আরো চেপে বসে। তারপর থেকে সে প্রত্যেকদিন ভোর রাতে জঙ্গলের দিকে রওনা দেয়। কখন কোথায় কিভাবে মরা জন্তু জানোয়ার পাবে সেই আশায়। সৌভাগ্যবশত প্রত্যেক দিনই সে একটা দুটো ইঁদুর বিড়াল এসব পেয়ে যায়। একদিন তাদের দোকানের পুরানো গ্রাহক মোহন বাবু আবার তাদের দোকানে আসে। কি মোহন কাকু, পাশের পাড়ার দোকানে গেলে না? কম দামে বিরিয়ানি দিচ্ছে না নাকি পারুলের হাতের বিরিয়ানি মিস করতে লাগলে? ওর দোকানের বিরিয়ানির দাম বাড়িয়ে 100 টাকা করে দিয়েছে, আর তোমার দোকানের বিরিয়ানির দামও তো 100 টাকাই। আর তাছাড়া তুমি তো ওর থেকে অনেক বেশি ভালো রান্না করো, শুধু আর ওর দোকানে যাবো কেন শুনি? আমি সবার কাছ থেকে 1 প্লেট বিরিয়ানির দাম 100 টাকা করেই নিই, কিন্তু আপনি 90 টাকা দেবেন। স্পেশাল কাস্টমারদের জন্য স্পেশাল ডিসকাউন্ট। সে তুমি ডিসকাউন্ট না দিলেও আমার কোনো ক্ষতি নেই, শুধু একটাই কথা বলবো, দাম কম করে মান কমিয়ে দিও না, তাহলে তোমার দোকানের সাথে অন্য দোকানের বিরিয়ানির আর কোনো পার্থক্যই থাকবে না। আপনি একদম চিন্তা করবেন না কাকু, পারুল বিরিয়ানি মানেই দামে কম মানে ভালো।
এভাবেই পারুল তার পুরানো গ্রাহকদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখে। পারুল এভাবে বৃদ্ধ লোকেদের ঠকাচ্ছে দেখে সঞ্জয় প্রচন্ড রেগে যায়। সে ভাবে যে পারুলের সাথে আর কাজ করবে না, কিন্তু তার নিজের স্ত্রীকে এভাবে একা ফেলে যেতে তার খারাপ লাগে। দেখতে দেখতে আরো কয়েকদিন কাটে। আজকাল পারুল সকালবেলা মাংস আনতে যাচ্ছে না দেখে সঞ্জয় খুবই খুশি হয়। সে ভাবে হয়তো পারুল তার সমস্ত লোভ লালসা ভুলে গিয়ে আবার সৎপথে বিরিয়ানি বিক্রি করা শুরু করেছে। তোমাকে তো কয়েকদিন ধরে আর মাংস আনতে যেতে দেখছিই না। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো তার জন্য আমি খুব খুশি হয়েছি পারুল। অত্যাধিক লোভ করা একদম ভালো নয়, এভাবে লোক ঠকানো তো অনেক খারাপ। হ্যাঁ, মাংস আনতে যাচ্ছি না তার কারণ প্রত্যেকদিন মাংস আমার বাড়িতেই চলে আসে। টাকা আর ক্ষমতা থাকলে নিজেকে কাজ করতে হয় না। লোক ঠকিয়ে রোজগার করাটাকে মানুষত্বহীন একটা কাজ বলে মনে করি। এসব কথা বাদ দাও, আগে বলো বাড়িতে মাংস আসে মানে কিভাবে আসে? সঞ্জয়ের প্রশ্নের উত্তরে পারুল জানায় যে পশু পাখিদের ভাগাড়ে কাজ করা একজন লোকের সঙ্গে তার জঙ্গলে আলাপ হয়েছে। সেও জঙ্গল থেকে মরা পশু পাখি তুলতে এসেছিল। পারুল তাকে প্রত্যেক মাসে কিছু মাহিনা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, যার কারণে লোকটি প্রত্যেকদিন পারুলের বাড়িতে এসে মরা পশু পাখি রেখে যায়। পারুল সেগুলো দিয়ে বিরিয়ানি বানায়, তাই তাকে আর সাত সকালে ঘুম থেকে উঠে জঙ্গলে যেতে হয় না। সমস্ত কথা শুনে ভয়ে সঞ্জয়ের হাত পা কাঁপতে থাকে। তবুও পারুলের মনে 1% সংকোচও দেখা যায় না। সমস্ত ঘটনা জানার পরে সঞ্জয় বেশ অসুস্থ হয়ে পড়ে। সে আগের মতো আর দোকানে যেতে পারে না। একদিন পারুল তার দোকানে বিরিয়ানি বিক্রি করছে, এমন সময় সে দেখে যে পশু পাখিদের ভাগাড়ের লোক অর্থাৎ রতন তার দোকানের দিকে এগিয়ে আসছে। এই দেখে পারুল তাকে চলে যাওয়ার জন্য অনেক রকমের ইশারা করে, কিন্তু তবুও রতন সেখান থেকে যায় না। এখানে কেন এসেছো? তোমার মাহিনার তারিখ তো এখনো আসেনি। প্রত্যেক মাসে আমি তোমার সাথে দেখা করে তোমাকে টাকা তো দিয়ে দিই, তাহলে এই মাসে আমার দোকানে চলে এসেছো কেন বলো? ডুবলে তো দুজন মিলেই ডুববো, একা নিশ্চয়ই ডুববো না, সেই জন্যই তো এলাম। আমি না আসলে তোমার আসল মুখটা সবাই চিনতে পারবে নাকি? এসব তুমি কি বলছো রতন? এতদিন ধরে আমার হয়ে কাজ করে গেলে, আমি তোমাকে প্রত্যেক মাসে মাহিনা দিলাম, আজকে তুমি এসব কি বলছো? তোমার মাহিনা বাড়াতে লাগবে বলো, আমি বাড়িয়ে দেবো। প্লিজ এখন আমার দোকান থেকে যাও। খবরের কাগজ দেখো না, বাড়িতে টিভি নেই? খবরের চ্যানেলগুলো দেখে নাও। তুমি জানো না কি হয়েছে? মানে কি হয়েছে? আমার মতো অনেকেই শহরের প্রচুর জায়গায় এরকম ভাবে ভাগাড় থেকে মাংস পাচার করে। সেটা পুলিশের তদন্ত করে জানতেও পেরে গেছে, তাই ওরা আমাদের ভাগাড়ে এসে হানা দিয়েছে। আমি তো কোনো রকমের প্রাণ বাঁচিয়ে এখানে চলে এসেছি। তুমি কি পাগল? তুমি এখানে এসেছো কেন? অন্য কোথাও পালাতে পারতে, যেখানে লুকিয়ে থাকলে তোমাকে আর কেউ খুঁজে পাবে না। আমার দোকানে এলে কেন? কারণ আমি ওকে আসতে বলেছি। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, আমি বলেছি। দাম কমার পরে তোমার দোকান থেকে প্রথম দিন বিরিয়ানি খেয়ে আমার সন্দেহ হয়েছিল, তখন আমি কিছুই বুঝিনি। তবে বিরিয়ানি খাওয়ার পরে আমার ভয়ঙ্কর শরীর খারাপ হয়, আমাকে সাথে সাথে হসপিটালে ভর্তি করতে হয়। ডাক্তার আমার রিপোর্ট করে জানায় যে আমার পেটে অত্যন্ত খারাপ আর নষ্ট হয়ে যাওয়া মাংস খাওয়ার কারণেই আমার এমন অবস্থা হয়েছে। আপনার যদি প্রথমবারই শরীর খারাপ হয়, তাহলে আপনি পরে বিরিয়ানি কিনতে এসেছিলেন কেন? তুমি বোধহয় জানো না যে আমি একজন ফুড ইন্সপেক্টর। প্রথম দিন তোমার দোকানের মাংস খারাপ হয়, আমি ভেবেছিলাম হয়তো এটা একটা সাধারণ ব্যাপার, তোমার দোষ নাও থাকতে পারে। তাই আমি আরো 2-3 বার তোমার দোকান থেকে বিরিয়ানি কিনি, আর প্রত্যেকবারই একই জিনিস দেখতে পাই। এরপরে আমার কোনো সন্দেহই থাকে না। কিন্তু তুমি কোথা থেকে কিভাবে মাংস পেতে সেটা জানতাম না, তাই তোমার উপর নজর রাখা শুরু করি। আজ সকালবেলা রতনকে হাতে নাতে ধরতে পেরেছি, আর তারপরে ওকে শিখে দিয়েছিলাম তোমার দোকানে সমস্ত কিছু বলতে। চিন্তা করো না, একটু পরেই পুলিশ চলে আসবে। আমাকে ক্ষমা করে দিন মোহন কাকু, আমি কোনোদিনও এমন ভুল কাজ করব না। আমি সমস্ত খারাপ কাজ করে ছেড়ে দেব, আর কোনোদিনও লোভ করব না মোহন কাকু, আমাকে ক্ষমা করে দিন। কিছুক্ষণ পর মোহন বাবু রতন আর পারুল দুজনকেই পুলিশের হাতে তুলে দেয়। সঞ্জয় জানতো পারুল তার লোভের জন্য এমন শাস্তি একদিন না একদিন পাবেই, সেই জন্য সেও আর পারুলকে বাঁচানোর কোনো রকমের চেষ্টা করে না।